মার্শাল পিকের 3 নাম্বার এপিসোড ওই মেয়েকে দেখে শুরু হয় যে মেয়েকে গত এপিসোডে দেখেছিলাম। ওই মেয়েটি গাছের উপর দাঁড়িয়ে আশপাশে নজর রাখতেছিল। তখন আমাদের মেন ক্যারেক্টারকে দেখে বলে, এ তো ইয়াংকাই হে, যেটাকে আমি গত এপিসোডে দেখেছিলাম। এ এখানে কি করতেছে? আমাদের এমসি সাফ সাফাই করতেছে করতেছে, তখন করতে যাচ্ছে আশপাশে কোনো খেয়াল নেই। তখন পিছন থেকে দুটি ছেলে এসে বলে, ইয়াংকাই ইয়াংকাই, কি করতেছো? এক জায়গায় তুমি এখন সাফ করতেছো, পরিষ্কার করতেছো। আমাদের ইয়াংকাইয়ের তো কোনো খেয়ালই নাই, আশপাশে কোনো লক্ষ্য রাখে না। আমাদের ইয়াংকাই তার নিজের খেয়ালই ছিল, সে ভাবতে থাকে এটা খুবই খারাপ বিষয় যে আমি ওই টেকনিকগুলো আমি সারাদিনে একবারই প্র্যাকটিস করতে পারি। যদি আরো অনেক সময় প্র্যাকটিস করতে পারতাম তাহলে এটা ভালো হতো। তখনই আশপাশের ছেলেরা তাকে ডাকতে থাকে, ইয়াংকাই ইয়াংকাই শোনো। সে কোনো মনোযোগী নাই, সে কারো একসাথে বসতেই করতেছে, ওইখানে ঝাড়ু দিতেই থাকে। তখন ইয়াংকাই বলে পিছনে দিকে ঘুরে যায়, তখনই ওই ছেলেটির সাথে তার ধাক্কা লাগে। তখন ওই ছেলেটি নিচে পড়ে যায়। তখনই ইয়াংকাই দেখে যে ওই ছেলেটি নিচে পড়ে গেছে, তখন বলে, সরি সরি, আমি দেখতে পাইনি। তুমি ব্যথা পাওনি তো? নিচে পড়ে গেছে। তখনই ইয়াংকাই বলে, আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। তখনই ওই ছেলেটিকে বলে, তুমি আর কি লক্ষ্য নেই, আমাকে দেখতে পাওনি পিছনে, তোমার কি হয়েছে, এখানে কি করতেছো? কয়, আমি নিজের খেলেছিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি একটু উঠাচ্ছি। তখন সেই ছেলেটি উঠে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন সে বললে, আমার উঠানোর দরকার নাই, আমি নিজেই উঠে চলে যেতে পারবো। আর হ্যাঁ, কন্ট্রিবিউশন পয়েন্ট দিচ্ছে, সকলে গেছে কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য, আমিও যাচ্ছি, তুমিও চলে আসো ইয়ানকাই। তখন ইয়ানকাই মনে মনে বলে, ও আজ তো 8 তারিখ, আমার তো মনেই ছিল না, আজ তো কন্ট্রিবিউশন পয়েন্ট দেওয়ার সময়, আজকে গিয়ে তো কন্ট্রিবিউশন পয়েন্ট আনতে হবে আমাকে। তখনই আমরা জানতে পারি কন্ট্রিবিউশন পয়েন্টটি হলো যে আমরা গত এপিসোডে দেখেছিলাম যে তারা লড়াই করতেছিল কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য। সেটার একটি হল আছে, সেখানে কন্ট্রিবিউশন পয়েন্ট দেন। আর এই কন্ট্রিবিউশন পয়েন্টের বদলে চান্দি, চান্দি মানে রূপার তৈরি ইমোয় তাদের ছিটকে মিলে, যেটাকে তাদের কারেন্সি বলা হয়। তার মাধ্যমে তারা তারা যত তাদের জিনিসপত্র সবকিছু কিনতে পারে, তাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রব্যপণ্য তারা কিনে ওর মাধ্যমেই। প্রতি মাসে 8 তারিখে তাদের কন্ট্রিবিউশন পয়েন্ট পায়। আর সবার কাজের উপর নির্ভর করে কন্ট্রিবিউশন পয়েন্ট পায়। এখানে সাফ সাফাই করার জন্য আমাদের ইয়ানকাই 10 কন্ট্রিবিউশন পয়েন্ট পায়। আর যদি তুমি এই সেক্টরের ভিতরে কারোর সাথে লড়াই করো বা ঝগড়া করো, তখন তুমি যদি হেরে যাও তাহলে 1 কন্ট্রিবিউশন হেরে যাবে। তখনই আমাদের ইয়ানকাই বলে, আমি এই মাসে 6 বার 6 জনের সাথে লড়াই করেছি এবং 6 বার হেরেছি, তাই আমার 6 কন্ট্রিবিউশন আমি হয়তো হেরে গেছি। তার মানে 10 থেকে 6 কন্ট্রিবিউশনে এমনি হেরে গেছে। আর বাদে বলে যে, বাদ দেও, আর 6 থেকে 4 পাবো আমি, তারপরে যাব, এখন যাব না, এখন তো ভিড় আছে অনেক। তখনই সে কন্ট্রিবিউশন হলে যায়, গিয়ে দেখে একটি বুড়া লোকটিকে যে তার স্বপ্নের মধ্যে হারিয়েছিল। তখনই সে ভাবতে থাকে যে আর মনে হয় যে কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতেছে, সব সময় এই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে। এই বয়স হয়ে গেছে, তাও এর ঠারাক পান গেছে না এখনো, এখনো পারো। আর তখনই বলে, বুড়ে, হে বুড়া বোন। তখনই আমাদের বুড্ডা করে তাদেরকে লক্ষ্য করে বলে বুড্ডাকে যে, আমি এসেছি, কি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এসেছি ইয়াংকাই। তখনই ওই বুড়ো লোকটি তাকে গুড়গুড়কে মানে চেয়ে চেয়ে তাকে চোখ খুলতেই দেখতেছে। তখন বলে, কি থার্কির মতো আমার ওদিকে তাকিয়ে এরকম অনেকক্ষণ দেখতেছে? কয়ে, তুই দেখতেছিলাম, তুই তো বলতেছো দেখতে, তুমি এখন এসেছো কেন? তখন বলে, সারাদিন অনেক ভিড় গেছে, এখন আসবো না তো কখন আসবো? তখন বলে, তাও তো সকলে তো সকালে এসে গেছে, নিয়ে গেছে, তুমি তো আসতে দেরি করলে। কয়ে, সকালে অনেক ভিড় থাকে তাই এখনই আসলাম। তারপরে সে বলে, আমার কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য আসিস, তো আমার কন্ট্রিবিউশন পয়েন্টগুলো দেন। তখনই আমাদের বুড়া বলে, তোমার কন্ট্রিবিউশন পয়েন্ট, তুমি তো কয়বার হেরে গেছো, তোমার কন্ট্রিবিউশন পয়েন্ট কত? কয়ে, সেটাই তুমি চেয়েছি যে আমার যত কন্ট্রিবিউশন পয়েন্ট সেটুকুই দেন। ও আচ্ছা, তোমার কন্ট্রিবিউশন পয়েন্ট তুমি জানো না কত? তা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কন্ট্রিবিউশন পয়েন্ট আমি তোমাকে দিচ্ছি। তখনই আমাদের ইয়ানকাইকে তার কন্ট্রিবিউশন পয়েন্ট হিসেবে কিছু রূপার দিয়ে দেয়, এই টুকরো। সেগুলোই তাদের কারেন্সি, যার মাধ্যমে তারা অনেক কিছু করতে পারে। তখন আমাদের ইয়ানকাই ওই কন্ট্রিবিউশন পয়েন্ট নিয়ে নেয়। তখন ওই বুড়া লোকটি তাকে যে কন্ট্রিবিউশন পয়েন্ট দিয়েছে সেটা লিখে নেয়। তখনই আমাদের ইয়ানকাই তখন বুড়া লোকটি বলে যে, প্রতি মাসে যে একটি ক্রিম দেয় যেটার মাধ্যমে তোর চোট বা আঘাত ঠিক হয়ে যাবে, সেটা দিমু। তখনই আমাদের ইয়ানকাই বলে, না, ওর প্রয়োজন নেই, ওই কন্ট্রিবিউশন পয়েন্টে আমার জমিয়ে রাখো, ওর দাম অনেক বেশি। আমাদের ইয়ানকাই এটা নিবে কেন? আমাদের ইয়ানকাই তো অলরেডি ওটা পেয়ে গেছে, তাই সেজন্য ওটা নিতেছে না। আর আমাদের ইয়ানকাইয়ের কাছে মাত্র তারপর আরো 12 কন্ট্রিবিউশন পয়েন্ট ছিল, যেটা তার কাছে যথেষ্ট ছিল। তখন সে বললে, না, আমার ওই হিলিং পোশাকের দরকার নাই, ওই 12 কন্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে তো একটি কিমতি জড়িবিটিও আসবে না, যার মাধ্যমে আমি কোনো কিছু করতে পারবো। তখনই আমাদের ইয়ানকাই, আমাদের মনে হয় তার কাছে টাকা জমা ছিল ওই কন্ট্রিবিউশন পয়েন্ট,
বড় কিছু কেনার জন্য। তখন বুড়া লোকটি বলে, তোর এসেন্ট প্যাটার্ন ওই জিনিসটি চাই না, কিন্তু কেন এর পিছনে তুই কেন লেগে আছিস, এটা তোর কেন চাই? এর পিছনে অনেক কন্ট্রিবিউশন লাগবে, যার কারণে তোকে অনেক মেহনত করতে হবে, মেহনত করতে যাবি, তুই কাল্টিভেশন করার সময় পাবি না, তার জন্য তুই এটা কিনতে চাস কেন? তখন ইয়ানকে বলে, টেনশন নেই, আমি কাল্টিভেশন করতে পারবো, আমি একদিন সাকসেসফুল হয়ে যাব, কোনো চিন্তা করবেন না। তখন বুড়াটি বলে, আচ্ছা আমি জানি তুমি সাকসেসফুল হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি নাও বাঁচতে পারি, বলা যায় না। তখন ইয়ানকাই বলে, এত শুভ কথা বলেন না, এসব কথা শুনে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। তখন ইয়ানকাই বলে, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তখন বুড়া লোকটি বলে, আচ্ছা কি জিজ্ঞেস করতে চাও বলো। তখন বলে, আপনাদের কাছে থাকা ওই এসেন্স পেটাল, ওটা অনেক দামি জিনিস, ওটা আপনাদের কাছে এলো কিভাবে? তখনই ওই বুড়া লোকটি বলে, ও আচ্ছা ওটার কথা বলতেছো, ওটা তো আমার নিজেরই, ওটা আমি নিজে আমার থেকে বিলং করে। তখন ইয়ানকে বলে, কি ওটা আপনার? সে বলে, হ্যাঁ। কয়, সেজন্যই তো ওটা তাহলে কেউ কিনে না, সেজন্যই আপনি ওটা আমাকে তাহলে অবশ্যই দিবেন। সে বলে, অবশ্যই দেব, তার জন্য তোমার কন্ট্রিবিউশন পয়েন্ট লাগবে, তুমি কন্ট্রিবিউশন পয়েন্ট আনো, তারপর তোমাকে দেব। তখন ইয়ানকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য অনেক পরিশ্রম করব, কন্ট্রিবিউশন পয়েন্ট জমা করবো, তারপর ওই এসেন্স ব্যাটেল আমি নিয়েই ছাড়বো। তখনই বুড়া লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, ওইটা তোমাকেই দেবো। তখন ইয়ানকে বলে, হ্যাঁ সেই জন্যই তো ভাবি এত দামি জিনিস এখানে আসলো কেউ। তখন বুড়াটি বলে, ও আচ্ছা ইয়ানকে একটা কথা বল, তুই বলে গতকাল বিরাট হারছিস, তুই বলে বিরাট মের খেয়েছিস, সেটার কোনো খেয়ালই নেয় না, আমাদের ইয়ানকাই থেকে তাকে না করে, তুই একটু দাঁড়া, সে সম্পর্কে কিছু বলে যা, কিছু শুনি, জানতে পারি তুই কিভাবে হেরিলি, কিভাবে লড়াই করলি। সেই জন্য তখন ইয়ানকাই বলে, ও সম্পর্কে আমি কথা বলতে চাই না, আমি এখান থেকে যাচ্ছি। আমাদের ইয়ানকাই ভাবতে থাকে, কি কি কথা বলবে এসব, আমি হেরে গেছি, এর থেকে অসম্মান আর কি আছে, সেটা আমি কি বলবো। তখন বুড়া লোকটি বলে, আচ্ছা তুই জানি তুই ভালো ছেলে, তুই কিন্তু পাওয়ারফুল না, তুই হেরে যাস, তুই চলে যাস না কেন এখান থেকে? তখন ইয়ানকাই বলে, আমার দুনিয়াতে আর কোথাও জায়গা নাই, খালি এই জায়গাটাই আছে। তখন ইয়ানকাই ওখান থেকে চলে যায়। তখন ইয়ানকাই বুড়োটি বলে, এর কি করব, আর এই মনে হয় বিশ্বাস করে নিছে ওই এসেন্স প্যাটেল মনে হয় আমারই, কিন্তু কি করব, সে এটা ভাবে না যে আমার বুড়োর মতো বুড়ার কাছে এই এসেন্স প্যাটেল কোথা থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে বিশ্বাস করতে দাও, বিশ্বাস করুক, ওটা আমার কাছে কি করবে। তখন সিন চেঞ্জ হয়, আমরা দেখতে ইয়ানকাই মার্কেটে চলে গেছে। তখন সে বলে, আমার কাছে আগে খারাপ লাগতো, এখানে আসলে অদ্ভুত লাগতো তখন, কিন্তু এখন আসার পর থেকে আমার কোনো অদ্ভুত লাগে না। আমার মনে হয় আমার ভিতরে যে হিউম্যান স্কেলিটন ঢুকেছে, যে হাড্ডিকা ডাসা, সেটা মনে হয় অনেক আমাকে এরকম কমফোর্টেবল করতেছে। তখন সে দেখতে পায় কিছু লোফার ছেলেদের, যারা রাস্তার মধ্যে আলোচনা করতেছিল। তখন ছেলেরা বলে, এই তুই কি দেখিস এদিকে, হ্যাঁ ওঠ, এখান থেকে চল। তখন আমাদের ইয়ানকে বলে, এরা কারা? এর সাথে দেখা যায় আমাদের সেক্টরের একটি ছেলে কি করতেছে। তখন ইয়ানকে বলে, থাকা আমি কি করব, তা যেটা মনে হয় সেটা করুক, আমার এসব ম্যাটারে জড়ানো উচিত না। তখন সে ওইখান থেকে চলে যায়। তখন ওইখান থেকে চলে গিয়ে সে একটি চাউলের দোকান, সেখানে চলে যায়। সেখানে গিয়ে বলে, আচ্ছা আমার যা কিনা সেখানে চলে এসেছি। তখন বলে, আঙ্কেল, আন্টি আন্টি, আমাকে চাউল দেন তো, সেই চাউল যেটা আমি প্রতিবার নিই। তখন বলে, তো তুমি চলে এসেছো প্রতিবারের মতো, তুমি এবারে চলে এসেছো চাউল নিতে, কয়েছি গতবার যেটা নিয়েছিলাম সেই চাউলটা দেন। তখন বলে, আচ্ছা ওটা দিচ্ছি। তখন বলে, কই এতটুকু চাউলে, ওই আন্টিটি বলে, এতটুকু চাউলে তোমার কি পুরো মাস হয়ে যায় খাওয়ার, তুমি কি এটুকে পেট ভরে? তখন বলে, হ্যাঁ এটি দিয়ে আমার কোনো রকম হয়ে যায়। তখন বলে, হ্যাঁ তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার এটুকু হয় না। সে বলে, আমি পাহাড়ে গিয়ে শিকার করি, শিকার করে সেসব শিকার আমি খাই, সেজন্য আমার এইটুকুই চলে যায়। কয়, তুমি মিথ্যা কথা বলে, এতটুকু তো কেউ এতটুকু হতে পারে না, তুমি দেখো কতটুকু শুকনা পাতলা হয়ে গেছো। সে বলে, এইসব কোনো ব্যাপার না, এসব আমি স্বীকার করি, আমার এটুকুই চলবে। তখন আন্টি বলে, না এটুকু তোমার কিভাবে চলে, তোমার তো আরো লাগা দরকার, তোমার তো। তখন তার হাজবেন্ড বলে, কয় আচ্ছা ঠিক আছে, পুরাতন যে গত বছরের চাউল আছে, পোকা হয়ে যাচ্ছে, সেই চাউলগুলো ইয়েকে দিয়ে দাও, ইয়াংকাইকে দিয়ে দাও। তখন আন্টি বলে, আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে দিচ্ছি। তখন ইয়াংকে বলে, না না দরকার নেই আন্টি, আপনাদের দোকানের জিনিস ওটা আপনারা বিক্রি করবেন, এটা দেওয়ার দরকার নেই। তখন আন্টি বলে, কে বলেছে দোকানের জিনিস, ওটা এমনি নষ্টই হয়ে যাবে, ও থাকলে তোমাকে সেই জন্য দিয়ে দিতেছি, তুমি ওটা খেয়ে রান্না করে খেয়ে নেবে, তখন তুমি আজ ভালো মতন পেট ভরে খেতে পারবে। তখনই আন্টি বলে, তোমার এত কথা শুনবো না, দিয়ে দিব। তখনই মিয়ানকে ভাবতে থাকে, এরা অনেক ভালো মানুষ, এরা আমাকে বলে দেয় যে পুরাতন চাউল আমাকে দিয়ে দিচ্ছে, যেটা তাদের কোনো দরকার নেই, কিন্তু আমি জানি ওটা পুরাতন না, ওটা একেবারে ভালো ফ্রেশ, যেটা আমাকে পুরাতন বলে দিয়ে দেয়। এর মতো ভালো মানুষ আমি দেখি নাই, যেটা আমি কিছু বলতে পারি না, আমাকে বাহানা দিয়ে প্রতিবার মতো এই ভালো চালগুলো দিয়ে দেয়, আমিও তখনই নিয়ে যাই। এরা অনেক ভালো মানুষ, এদেরকে আমি পরবর্তী যদি কোনো সময় করতে পারি, তাদের এদের সাহায্য অবশ্যই করার চেষ্টা করব।
তখনই তাদেরকে থ্যাংক ইউ বলে। তখনই আঙ্কেল বলে, কোনো থ্যাংক ইউ দরকার নাই, তোমার যদি কখনো খিদা লাগে বা ক্ষুধা লাগে বহুত, তখন তুমি আমাদের বাসায় চলে আসবে, আমরা তোমাকে পেট ভরে খাইয়ে দেখবো। তখন বলে অল রাইট। তখনই কিছু ছেলেরা আসতে থাকে যাদের একটি অসুস্থর বান ধরে আসতেছিল। তখনই তো ওই দোকানের একটি লোক বলে, স্যার আপনাদের কি দরকার? তখন ছেলেরা বলে, কি বললি তুই? তো ওটাকে লাথি মারে ফেলে দেয়। তখন বলে, কি হলো আমার লাথি মারকে? তখনই ওই দোকানদারটি বের হয়ে বলে, কি হয়েছে কি হয়েছে, আমাদের লোককে মারতেছো কেন? তখনই ওই ছেলেগুলি বলে, তোমাদের দোকানের চাউল খেয়ে আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে, তোমরা পয়জনের চাল বিক্রি করো। তখন বলে, আমরা পয়জনের চাল তো বিক্রি করি না, কিভাবে হয়ে গেল এসব? কিভাবে কয়, হ্যাঁ তোমাদের কারণে, তোমাদের খাবার এ আমার বাইক কিনে নিয়ে গিয়ে খেয়েছিল, তারপর থেকে সে এরকম হয়ে গেছিল, তার অসুস্থ হয়ে গেছে। তোমাদের এখানে তোমরা চাউলে বিষ মিশিয়ে চাউল বিক্রি করে। সে বলে, না আমরা কখনো চাউলে বিষ মিশাই না, আমরা এরকম কাজ কখনো করি না, আমরা এখন পর্যন্ত কোনোদিন চাউলে বিষ মিশাইনি, এটা মিথ্যে কথা। সে বলে, তাহলে এটা মিথ্যে কথা, আমার ভাই তো তোমাদের খাবার খেয়ে এরকম হয়েছে। কয়, সে অন্য কিছু খাবার খেয়েছে যার কারণে হয়তো এরকম হয়েছে। সে বলে, আবার তোমরা কথা বলতেছো তোমরা চাউলে পয়জন মিশাও। কয়, না না স্যার, এটা মিথ্যে কথা, আমরা এরকম কিছুই করিনি, আপনারা অন্য কোথাও গিয়ে সে। তখন আমাদের ইয়ানকার সামনে আছে, বলে, না এই দোকানদারকে আমি চিনি, এরকম কিছু করতে পারে না। সে বলে, তুই আবার কে? চলে তখন এই দোকানদার সামনে আসে, ইয়ানকাইকে বলে, ইয়ানকাই তুমি পিছনে যাও, তোমার কিছু দরকার নাই, এরা কিছু করার দরকার নেই, তুমি অন্য কাজে যাও, তোমার এইসব ঝামেলা জড়ানোর দরকার নাই। তখন ওই আঙ্কেলটি বলে, আচ্ছা তোমার ঠিক আছে, আমি আপনাদের টাকা দিচ্ছি, আপনারা আপনার বাইকে হাসপাতালে নিয়ে যান, এখানে কেন নিয়ে আসছেন? এখানে তো সমস্যা করেন না, আপনাদের টাকা দিচ্ছি সেজন্য যত চিকিৎসার খরচ পড়ে। তখন তারা চিল্লিয়ে বলে, না আমরা এখানে যাবো কি, আমরা খুবই ভালো মানুষ, আমাদের দেখে কি তোর ফকির মনে হয় যে চিকিৎসার টাকার জন্য তোর কাছে আসবো? আমরা তো চিকিৎসার টাকার জন্য তোর কাছে আসি নাই, আমাদের দেখে তো মনে হচ্ছে এরা ফকিরি হচ্ছে, এখানে এসে অভিনয় করতেছে যে টাকার জন্য, যে আমাদের টাকা দাও আমরা গিয়া মজ মস্তি করবো। সে বলে, আমাদের চাউলে কিছুই থাকে না, আমরা আপনাকে টাকা দিচ্ছি। সে বলে, না আমরা কিছুই মানি না, টাকা পয়সা নিব না, তোর গরিব মনে হয়। তখনই আমাদের ইয়াঙ্কাই বলে, একে কিরকম জানি চিনা চিনা লাগতেছে, এরকম করতেছে কেন, এ মনে হয় এখানে এসে অভিনয় করতেছে। সে বলে আবার নিজে ভালো মানুষ। তখনই সে দেখতে পায় তাদের সেক্টর ওই ছেলেটা যেটা লোফারদের সাথে ছিল। তখন সে ভাবতে থাকে, এ কেন এখানে কি করতেছে? তখন সে মনে করে, কয় আমি তো কিছুক্ষণ আগে রাস্তার ধারে কিছু ছেলেদের আমাদের সেক্টর একটি ছেলের সাথে দেখতে পেয়েছিলাম, এ তো সেই ছেলে না? এরা কি আসলে এখানে এসে অভিনয় করতেছে? এরা কি আমাদের দোকানদার আঙ্কেলকে ফাঁসানোর চেষ্টা করতেছে? আমার তো মনে হয় বিষয়টা এরকমই। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর পরের ভিডিওটি দেখতে পারেন।